যেটা বললেন যে Return মানে রিটার্ন এবং রিইন্টিগ্রেশনের আমরা 2017 সালে বাংলাদেশে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে ইউরোপীয় ইউনিয়নের এসওপি সাইন হয়, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। সেই প্রসিডিউরের আওতায় যদি প্রমাণ হয় যে ইউরোপের কোনো নাগরিক তিনি অনিয়মিত পন্থায় গেছেন, তার সেখানে থাকার রাইট নেই, কোর্ট তাকে রিজেক্ট করেছে এবং প্রমাণ হয় বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ সরকার তাকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে এবং ওই এসওপির আওতায় ইমপ্লিমেন্টিংসটা আমরা করছি। আমরা যেরকম যারা আসে তাদের এয়ারপোর্টে রিসিভ রিটার্ন রিইন্টিগ্রেশনের কাজটা আমরা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম করে থাকি এবং আমরা গত এক দশকে অন্তত 1000-500 মানুষ ইউরোপ থেকে ইন্টিগ্রেটের কাজটা করেছে। কিন্তু যে প্রশ্নটা আপনি করলেন, এই কাজটা করতে গিয়ে আমরা যেটা দেখছি আসলে আপনি একে যখন ওরা দেখলো 2015 সালের পর দেখা গেল যে সিরিয়া আফগানিস্তানের লোকজন জীবন বাঁচাতে ইউরোপে ঢুকছে, কিন্তু ওই লাইনে দেখা যাচ্ছে অসংখ্য বাংলাদেশি। ইউরোপ খুব অবাক হলো যে বাংলাদেশে তো যুদ্ধ চলছে না, কিছু চলছে না, তারা কেন আসছে? তখন তারা যখন দেখলো যে আসলে তারা লিবিয়া এরকম আসছে, তখন তারা বাংলাদেশকে বলল যে তোমার এরকম আনডকুমেন্টেড লোক ফেরত নিতে হবে। আমাদের যা হয়, আমরা তো চাই আমাদের লোক যাক, আমরা তো ফেরত আনতে চাই না। সো আমরা খুব যে গা করেছি তা না। তখন আমাদের জন্য হুমকিটা এরকম আসলো অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালি যে তোমরা যদি তোমার আনডকুমেন্টেড লোককে না নাও, তোমার বৈধ লোকজনের ভিসা আমরা দেবো না। মানে আপনি পড়তে যেতে পারবেন না, আপনি কাজে যেতে পারবেন না। তখন বাধ্য হয়ে আসলে আমরা প্রেশারের পর আমরা সাইন করতে বাধ্য হই। এখন কি হয়েছে, আপনি এই যে আপনি দেখবেন অস্ট্রেলিয়া বলেন, ইউরোপ বলেন, নানান জায়গায় আপনার এখন ভিসা সীমিত হয়ে গেছে। আমার লোকজন যে কোনোভাবে যে, এবং আপনি ইউরোপে কোনো আলোচনায় গেলেই তাদের প্রশ্ন, কেন এত বাংলাদেশি তোমরা সরকার কি করছো, কেন থামাতে পারছো না? এবং আন্তর্জাতিকভাবে আমাদের ভীষণ ভারী ভাবে আপনি সিরিয়া আফগানিস্তানকে পার করে বাংলাদেশ প্রথম হচ্ছে না। আপনি এই যে তার বৈধ মাইগ্রেশন আপনার ভীষণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং জালাল ভাই যেটা বললো যে লোকজন তো সে ভাবে আমি গেলে ইউরোপ চলে, কিন্তু ফলাফলটা কি? তাকে তো আসলে দালালরা অন্যরা বলে যে খুব সহজে ইউরোপ চলে যাওয়া, বড় নৌকা। বাস্তবতাটা কি? বাস্তবতা হচ্ছে ইউরোপ গিয়েও তো বাস্তবতা খুব একটা একদম বাস্তবতা হচ্ছে আপনি এইভাবে যদি যেতে চান, আপনি প্রথমত আপনি ইজিপ্ট লিবিয়া হয়ে আপনি পৌঁছানোর পর প্রথমত আপনি লিবিয়া টর্চার হবেন, ভয়াবহ সেই টর্চার, সেখানে আপনি মারা যেতে পারেন। আপনি ধরলেন, তারপর আপনি মারা গেলেন না, আপনি সাগর পথে বোটে রওনা হলেন। বেশিরভাগ সময় সেই বোটগুলো ডুবি হয়, না খেয়ে থাকে। মানে আপনি এগুলো বিভৎসতা, মানে আপনি এগুলো বিভৎসতা বলা যাবে না, না খেয়ে থাকে। আপনি একজন আরেকজনের প্রস্রাব খায়, পানির সংকট, মানে অমানবিক আপনি যদি বলেন। তার মানে আপনি এই গল্পগুলো তো সে জানে না। সে এর এত কিছুর পরেও যে সে যায়, সে যে মানে টাকা দেয়, সে কিন্তু ওই স্বপ্নে টাকা দেয় না। তখন লিবিয়া যখন তাকে নির্যাতন করা হয়, তার পরিবারের কাছে ভিডিও পাঠানো হয় যে তুমি তোমার ছেলেকে যদি বাঁচাতে চাও তুমি 20-25 লাখ টাকা দিতে বাধ্য। লোকজন কিন্তু শখ করে টাকাটা দিচ্ছে না। সে ভাবে যে আমি তো 8 লাখ 10 লাখ টাকা চলে যাবো লিবিয়া গেলি। বেশি অলমোস্ট আপনি 80-90 ভাগ ক্ষেত্রে তার পরিবার যখন এই নির্যাতনের মুখে পড়ে, তখন তাকে জীবন বাঁচাতে এই বাকি 15-20-25 লাখ টাকাটা দেয়। এখন আপনি তার মানে আপনি মানে টাকার চ্যানেলগুলো কি? সালাম চ্যানেলে আসছে পরে আপনি, এবং এই টাকার পেমেন্ট কিন্তু বাংলাদেশে তার পরিবার বা কেউ বিকাশে তাকে লেনদেন করে, যে জন্য আমাদের শালম স্যার বললেন এই চক্রটাকে ভাঙতে হবে, যেটা আমরা পারছি না। এখন আপনি তার পরিণতি, আপনি অ্যারেস্ট হবেন, আপনি সাগরে মারা যাবেন। তারপরেও আপনার মনে হতে পারে যে না, আমাদের কেউ পৌঁছেছে, আমি পৌঁছাবো। আপনি যদি পৌঁছানো, আপনি যে আনডকুমেন্টেড থাকলেন, আপনি কিন্তু লিগালি আপনাকে সারা জীবন পালিয়ে থাকতে হবে। এবং সদ্য এই বছরের জুন থেকে ইউরোপ যে নতুন নিয়ম করেছে, আগে হতো কি আপনি দুইটা লিখে গেলেন, গিয়ে একটা অ্যাসাইলাম সিক করে আপনি 6 মাস 2 বছর থাকতে পারতেন। সেই নিয়মটা করেছে এখন আপনাকে 4 সপ্তাহের মধ্যে ফেরত পাঠিয়ে দিবে এবং আপনাকে তৃতীয় কোনো দেশে আপনাকে তারা আপনি আশ্রয় দিতে পারে। এখন আপনি যে 20-25 লাখ টাকা খরচ করছেন, আপনি ভেবেছেন 10-15-20 বছর আগে গিয়ে থেকেছে, এখন আপনার সেই সুযোগটাই নেই। তার মানে আপনার আসলে দিন শেষে লাভ না, পুরোটাই ক্ষতি। এবং দেশের ক্ষতিটা কি, আপনি আমাদের পরিসংখ্যান ব্যুরোর যে পরিসংখ্যান, তাতে বলছে মাদারীপুর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দরিদ্রতম জেলা। পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী না। তাহলে মাদারীপুর যারা সব ইতালি যে কেন সবচেয়ে দরিদ্র জেলা? এই যে জিম্মি দশায় তার 20 লাখ 25 লাখ 30 লাখ টাকা দিয়ে তার যেটা হয়, আসলে আপনি প্রায় প্রত্যেকটা বাড়িঘর তার এখন একটা জীর্ণ দশায় আছে অর্থনৈতিকভাবে। এবং এই ধরনের মাইগ্রেশন দেশের কোনো উপকার করে না। কি করে? এই যে আপনি লিবিয়াতে বা অন্য জায়গায় আপনি অবৈধভাবে যাচ্ছে, তার টাকা লেনদেন কি হচ্ছে? আমি যদি সৌদি আরবের উদাহরণ দিই, আপনার সৌদি আরবে 20-21 অর্থ বছর আমাদের রেমিটেন্স আসছে $5.7 বিলিয়ন। গত 5 বছর আমাদের কর্মী গিয়েছে নতুন করে 25 লাখ। সৌদি আরবের রেমিটেন্স পরের অর্থ বছরের 2020-21 অর্থ বছর, পরের অর্থ বছর আসছে 4.7, তারপর 3.7, তারপর 3.2, গত বছর আসছে 2.5 বিলিয়ন 2024। তার মানে আপনার লোক গেল 25 লাখ, আপনার রেমিটেন্স 2 বিলিয়ন কমলো। তাহলে রাষ্ট্রের লাভটা কি হলো? উল্টা আপনার টাঙ্গাইল এখানে আপনার ধান কাটার শ্রমিকের
খরচ আপনার বাড়ছে, কিন্তু রাষ্ট্র তো ভাবছে আমার লাভ হচ্ছে না। লাভ হচ্ছে কাদের? এই যে আমরা যাদের নাম শুনি, আপনি এস আলম বলেন, অমুক বলেন, তারা যে হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে কি হবে? কেউ তো টাকা নিয়ে যায় না, টাকা তো বিদেশে চলবে না। এই যে আপনার এই টাকাটা ওইখানে দিতে আপনার তখন হয় হুন্ডি, এই হুন্ডিতে আপনার লেনদেন হয়, ফলে তার মানে এই যে অবৈধ মাইগ্রেশন বা আমরা স্মাগলিং অফ মাইগ্রেন্ট যেটা বলছি, আলটিমেটলি সেটা পাচারে সহায়তা করে, অর্থ পাচার, মাদক পাচার, চোরাচালান। এই জন্য হচ্ছে মানব পাচার সংঘবদ্ধ। তো স্যার যেটা বললেন আমাদের সিআইডির, আমাদের সেন্স অনেক সময় যারা নীতি নির্ধারক বসে থাকেন, সেভাবে কি আমার লোক বোধহয় বিদেশে গেলেই দেশের লাভ। না, নিশ্চয়ই। আমাদের বোধহয় এখন নতুন করে খোঁজার সময় এসেছে যে এই ধরনের মাইগ্রেশন না ইন্ডিভিজুয়ালের, না দেশের লাভ করে। আপনি হয়তো দেখেন 1.5 কোটি লোক বিদেশে, সিলেটে বা সুনামগঞ্জে বা মাদারীপুরে আপনি 5টা বড় বাড়ি দেখেন, তো গিয়েছে তো আপনার 5 লাখ লোক। আপনি যেটা বলেন ইউরোপে যান, কি ভয়ঙ্কর দুর্দশা, কিন্তু দিন শেষে এই আমরা গত মাসে ইউরোপের এই মেডিটেরিয়ানকে কেন্দ্র করে সবগুলো দেশ ঘুরে আমরা যে ছবিটা দেখলাম সোশ্যাল মিডিয়ায়, মাদারীপুরে কেউ একজন ছবি দেখছে, রোমের একটা সুন্দর ছবি, সে ভাবছে গেলেই তো রঙিন জীবন। ওই ছেলেটা আমাকে বলছে, আমি যে অবৈধ লুকিয়ে কাজ করি, যখন পিজার কাজ করতে যাই 52 ডিগ্রি সেন্টিগ্রেড, আমার মনে হয় আমি কখন বের হবো, এই ছবিটা তো কেউ দেখে না। তো আমার কাছে মনে এই যে আমরা যারা যাই, বিবেচনা যদি করি কত লাখ টাকা খরচ করছি, আসলে আমার লাভ কিনা, তাহলে সে দেখবে দালাল যে তাকে রঙিন ছবিটা দিচ্ছে, সেই ছবিটা আসলে বাস্তব না।